সংসদে দাঁড়িয়ে আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যে কেন্দ্র এবং এই মুহূর্তে জাতীয় রাজনীতি এবং রাজ্যের রাজনীতি তোলপাড়। সেই মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে জাতীয় রাজনীতিতে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। গত বছর 17ই ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন অমিত শাহ যা বলেছিলেন তার অর্থ প্রায় অনেকটা এমন: আম্বেদকরের নাম নেওয়া আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আম্বেদকর 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 আম্বেদকর, এতবার ভগবানের নাম নিলে 7 জন্ম ধরে স্বর্গ লাভ হয়ে যেত। তারপর থেকে শুরু হয় রাজনৈতিক চর্চা। অমিত শাহের পদত্যাগের দাবিতে পথে নেমেছে বামেরা। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অসম্মানজনক মন্তব্যের ফলে সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। তবে অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে রাজি নন। তাই বাম দলগুলি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 30শে ডিসেম্বর যৌথভাবে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বাম দল। দেশব্যাপী প্রতিবাদ দিবসে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। আর অন্যদিকে বিজেপি বলছে বিরোধীরা আম্বেদকরের নাম নিয়ে রাজনীতি করছে। বিজেপির দাবি, আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমান করেছে কংগ্রেস, যার জন্য নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয় বাবা সাহেব আম্বেদকর। আর কংগ্রেসের দাবি, বিজেপির আদর্শ আরএসএস মনুস্মৃতি অনুযায়ী দেশ চালাতে চেয়েছিল, কিন্তু সংবিধান প্রণয়ন করে বাধা হয়ে দাঁড়ায় আম্বেদকর। তাই আম্বেদকরের প্রতি এ ধরনের ঘৃণা। ইতিহাস বলছে আম্বেদকর 370 ধারা নিয়ে নেহেরু সরকারের অবস্থানের সাথে একমত ছিলেন না, কিন্তু জাতীয়তাবাদের বিষয়ে তার ধারণা শ্যামাপ্রসাদ মুখার্জির দৃষ্টিভঙ্গির সাথেও সম্পূর্ণ ভিন্ন ছিল বলে মনে করেন অনেকেই। তাই প্রশ্ন জাগে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে কোন রাজনৈতিক দল যথাযোগ্য মর্যাদা দিয়েছে আর কোন রাজনৈতিক দল অপমান করেছে? বর্তমানে জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কি অবস্থান বিভিন্ন রাজনৈতিক দলের এবং কি বক্তব্য বিভিন্ন দলের প্রদেশ নেতৃত্বদের, তা বিস্তারিত জানবো আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আম্বেদকর সম্পর্কে অমিত শাহর মন্তব্যের পক্ষে আলোচনা করার জন্য আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব সমীর ঘোষ, এবং বিপক্ষে আলোচনা করার জন্য রয়েছেন বিশিষ্ট সিপিএম নেতৃত্ব নকুল দাস। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নকুল বাবু, প্রথমে আপনার কাছে আসি। আম্বেদকর ইস্যুতে বর্তমানে আপনাদের অবস্থান কি, আপনাদের বক্তব্য কি? আম্বেদকর ইস্যুতে আমাদের বক্তব্য হচ্ছে যে আম্বেদকর মানে ভারতবর্ষের সংবিধান। হি ইজ দি ফ্রেমার অফ দি মানে ড্রাফট অ্যাকচুয়ালি। আপনার এই ড্রাফটখানা তৈরি করতে গিয়ে যে আপনার যাদের নিয়ে কমিটিটা ছিল, ড্রাফটিং কমিটি, হ্যাঁ ড্রাফটিং কমিটি, সেই কমিটির যে মিটিংগুলি হয়েছিল, মোট 43খানা মিটিং হয়েছিল। সেই 43খানা মিটিংয়ের মধ্যে আল্লাদি কৃষ্ণ আয়ার অ্যাটেন্ড করেছিল 28টি মিটিংয়ে, কে মুন্সি 26টিতে, এন মাধব রাও 25টিতে, গোপাল স্বামী আয়েঙ্গার 16টিতে, ডিপি খৈতান 3টি মাত্র সভাতে অ্যাটেন্ড করেছিল 43টি। মূলত বলা চলে যে আম্বেদকরকে একাই পরিশ্রম করে এই সংবিধানটাকে, এই ড্রাফটিং কমিটির যে ফাইনালাইজেশনটা করা, এটা করতে হয়েছিল। তো সেই সমস্ত দিক থেকেই, কারণ আপনারা জানেন যে আমাদের এই ভারতের সংবিধান তৈরি করতে গিয়ে প্রথমত আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, অ্যাসেম্বলির পক্ষে অফিসিয়ালি একটি ড্রাফট তৈরি করা হয়, যে ড্রাফটটি তৈরি করেছিলেন বি.এন. রাও। এবং বি.এন. রাওয়ের এই ড্রাফটখানা তৈরি করার ফলে এই ড্রাফটখানায় কি সঠিক না এটা আমাদের অ্যামেন্ডমেন্ট করার কিছু আছে ইত্যাদি, এই সমস্ত ব্যাপারগুলিকে খতিয়ে দেখার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে নিজস্ব ড্রাফট কমিটি, সেই ড্রাফট কমিটিখানা তৈরি হয়।
আচ্ছা। এবং সেই ড্রাফট কমিটির মেম্বার হচ্ছেন ওনারা। এবং তখনকার সময় এরা ভারতবর্ষের খুব রিনাউন্স পার্সন, এখনো এরা রিনাউন্স পার্সন একদম। এবং আইনজ্ঞ বলতো এই মানুষগুলো খুবই মানে প্রমিনেন্ট আইনজ্ঞ ছিলেন এই মানুষগুলির মধ্যে। তো সেই সমস্ত দিক থেকে এই ড্রাফটিং কমিটিটা তৈরি হয়েছিল। তো দেখা গেছে যে এই ড্রাফটিং কমিটির যে মিটিংগুলি হয়েছিল সেই মিটিংগুলিতে যা প্রেজেন্ট ছিল, উপস্থিতি ছিল, উপস্থিতির হারটা ছিল খুবই দুর্ভাগ্য, মানে সেই মানে আপনি যেটা বলছিলেন যে মানে বেশিরভাগ একাই করতে হয়েছে বি.আর. আম্বেদকরকে, ডক্টর বি.আর. আম্বেদকরকে, যার জন্য ওনাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেই কাজটা করতে হয়েছিল। এবং আপনারা জানেন প্রায় 900 উপরে সেই বিভিন্ন দিক থেকে অ্যামেন্ডমেন্ট এসেছিল। সেই অ্যামেন্ডমেন্ট গুলোকেও আবার বাছাই করেছেন করে 700 মতন অ্যামেন্ডমেন্ট একটার পর একটা করে সেই বিলের উত্থাপন করেছিলেন, যাতে করে সেগুলো গ্রহণ বা বর্জন করা হয়। খুব অল্প কয়েকটাই গৃহীত হয়েছিল, সবগুলি প্রায় বর্জিত হয়েছিল। তো এই হচ্ছে আমাদের কনস্টিটিউশন। এবং তারা সবাই মিলে যারা তৈরি করলেন শেষ পর্যন্ত, সেটা ইন্ট্রোডিউস করার যে দায়িত্ব সেটাও আম্বেদকরের উপরেই অর্পিত হয়েছিল। এবং তিনি নিজেই সেটা ইন্ট্রোডিউস করেছিলেন। এবং তার ইন্ট্রোডাকশনটাই বলা চলে যে প্রায় সর্বসম্মতিক্রমে সেটা প্রায় পার্লামেন্টে মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে গৃহীত হয়েছিল। এবং সেখানে বাতিল হয়ে মানে তার যে বক্তব্য বা যে বিষয়গুলো সেটা বাতিল হয়েছিল খুবই কম। এবং বিশেষ করে আপনারা দেখছেন যে আমাদের ফিচার্স অফ দি কনস্টিটিউশন যেগুলো আছে, সেইগুলো যে বিষয়গুলো আছে, আম্বেদকর অনেকগুলির সঙ্গে একমত ছিলেন না। ঠিক। এখন কিন্তু নকুল বাবু, আমি যেটা বলছি যে আম্বেদকরের যে সংবিধান প্রণেতা হিসেবে আম্বেদকরকে নিয়ে কোনো রকম দ্বিমত নেই, এটা গোটা ভারতবাসীর সবাই এক বাক্যে স্বীকার করেন যে আমাদের সংবিধান কে রচনা করেছেন? বি.আর. আম্বেদকর। এখন প্রশ্ন হচ্ছে, বি.আর. আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী গত বছর 17ই ডিসেম্বর করেছেন, সেই মন্তব্য নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। সেটাই কেন? কি বলেছিলেন, কি প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেটা বলেছিলেন অমিত শাহ, এবং সেখানে আপনাদের কি অবস্থান? আপনারা যে বিরোধিতা করছেন এবং যেটা বলছেন যে 30শে ডিসেম্বর আপনারা দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেছেন, আমরা আমাদের রাজ্যেও আগরতলা শহরেও আমরা দেখেছি। এখন সেখানে আপনারা পদত্যাগ দাবি করেছেন। তো আপনি যেটা বলছিলেন যে বি.আর. আম্বেদকর, আপনার কথাতে যেটা যে বি.আর. আম্বেদকর সংবিধান রচয়িতা এবং সেখানে উনি যেটা করেছেন তৎকালীন সময়ে সর্বজন গ্রহণ হয়েছে সংবিধান নিয়ে। আমরা ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা বা রাজনৈতিক দিকটা একটু পরে আসছি, আপনি বলুন এখন এই বিষয় নিয়ে আপনাদের অবস্থানটা কি? সেদিকেই আম্বেদকর যে সংবিধানটা তৈরি করছিলেন সেদিন, সেটা বলা চলে প্রায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল। কিন্তু তখন আরএসএস এর একজন মাত্র মেম্বার ছিলেন, তিনি ছিলেন জয়াকর। এবং জয়াকর দাঁড়িয়ে সেখানে বক্তৃতা করছিলেন। কিন্তু চারদিক থেকে যেভাবে মানে রাউন্ড সেই প্রতিবন্ধকতা আসছিল, জয়াকর এই যে বসলেন, তিনি আর উঠে দাঁড়াননি। এরপরে তিনি চলে যান এবং তারপরে তিনি সেখান থেকে পদত্যাগ করেন। করার পরে পরবর্তী সময়ে আপনারা জানেন আম্বেদকর প্রথম বাংলাদেশ আমাদের বেঙ্গল থেকে গিয়েছিলেন। হ্যাঁ, পরবর্তী সময় যখন বেঙ্গল আবার পাকিস্তানের হিন্দুস্তানে ভাগ হয়ে গেল, তখন আবার নির্বাচন করতে হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তখন কিন্তু উনি আবার বোম্বে থেকে ওই জয়াকর যেই পদটা থেকে সেই কনস্টিটিউশন থেকে পদত্যাগ করেছিলেন, সেই পদটাতে দাঁড়িয়ে তিনি আবার মানে ইয়েতে এসেছিলেন, মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে এসেছিলেন। এই যে বিষয়গুলো আম্বেদকরের, তো আম্বেদকর যে কনস্টিটিউশনটা তৈরি করেছেন, আমরা এখন ব্যাপারটা হচ্ছে 1955 সালে আপনারা জানেন যে 31 নম্বর ধারাটাকে যখন অ্যামেন্ডমেন্ট করা হয়, নেহেরু তখন ছিলেন, প্যাটেল তখন ছিলেন, তখন এটা নিয়ে বিতর্ক হয় এবং আম্বেদকর বলছিলেন যে আমি এই ধারার সঙ্গে একমত না, আমি ছিলাম না। তখন তারা খুব খেপে গিয়েছিলেন যে না, এই ধারার সঙ্গে আপনি একমত হতে হবে, আমরা সবাই মিলে করেছি, কাজে আমরা করেছি, আপনি করেছি, আমরা সবাই মিলে করেছি, আপনি একমত হতে হবে, এটা ইয়ে ছিল। তো যাই হোক, তো যে সংবিধানটি তৈরি করেছিলেন, এই সংবিধানের মধ্যে যেমন তার মূল যে বিষয়টা ছিল, এই আম্বেদকর মানে সংবিধান তৈরি করার মূল যে পার্সপেক্টিভ ছিল, সেটা ছিল এই যে আজকে এমন একটি জায়গায় আমরা এসে দাঁড়িয়ে গেছি যে কেউ চাইলেও আমাদের এর থেকে পিছু ঠেলতে পারবে না, কাজে আমাদের এগিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই। আর এই জন্য আমাদের
দেশ আমাদের চালাতে হবে, সেই জন্য আমাদের একটা সংবিধান তৈরি করতে হবে। আচ্ছা। সেই একটা স্পিরিট নিয়ে তিনি তার দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি একজন সত্যিকারের স্টেট ফ্রেন্ডস হিসাবে, দেশের একজন সুনাগরিক হিসাবে তিনি কিন্তু সেই সংবিধানটা তৈরি করেছিলেন, যার জন্য সমস্ত দলের সেই প্রচন্ডভাবে তিনি সেই সমর্থন পেয়েছিলেন। এবং আপনারা জানেন যে আম্বেদকরের প্রতি অনেক বিদ্বেষ ছিল অনেক মানুষেরই। যে না, এখানে আমার একটা প্রশ্ন আছে আমি সেই জায়গায় চলে আসছি, যে এত সব সত্ত্বেও তিনি যখন তার স্টেটমেন্টটা করলেন এবং প্রথম দিন যখন বক্তৃতা করলেন, রাজেন্দ্র প্রসাদ যখন তাকে মানে বক্তৃতা করার জন্য দ্বিতীয় দিনেই ডাকলেন, তিনি আশা করছিলেন না এটা হবে। যখন উনি বক্তৃতা করতে শুরু করলেন তখন দেখা গেল যে সারা হাউস একদম মানে পিন্ড অফ সাইলেন্ট হয়ে তার বক্তৃতা শুনলেন। এমনকি হাউসের বাইরে লবি থেকে সমস্ত মানুষ এসে চারদিকে ভিড় করলেন, হোয়াট হিজ আম্বেদকর স্পিকিং। এই বক্তব্য শোনার জন্য একটা বিরাট আলোড়ন সৃষ্টি হলো। এবং এই একটি মাত্র বক্তব্যই আম্বেদকরকে কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান হতে সাহায্য করেছিল এবং তিনি চেয়ারম্যান হয়েছিলেন আমার ধারণা। এবং এই যে বক্তব্যটা, আমার বিস্তারিত আলোচনা আমি যেতে পারবো না কারণ সময় তো কম। না, আমরা আসলে আম্বেদকরের আম্বেদকরের এই যে স্পিরিটটা বিভিন্ন দলের সমস্ত এত বড় একটা পক্ষ বিপক্ষের মধ্যে দাঁড়িয়ে, কংগ্রেস, কমিউনিস্ট, সোশ্যালিস্ট কি মুসলিম মাইন্ডেড বা অন্য সবার মাঝখানে দাঁড়িয়ে এই যে সবাইকে এক জায়গায় নিয়ে এসে একটা ড্রাফট তৈরি করা এবং কনস্টিটিউশন তৈরি করা এবং এটাকে মানিয়ে নেওয়া, এটা আম্বেদকর ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না। এখন এটা সবটার সঙ্গে আম্বেদকর একমত ছিলেন কি ছিলেন না সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে যে তিনি এমন একটা স্টেটসম্যান হিসেবে পরিচয় দিয়েছিলেন যেটা অন্য কারোর পক্ষে সম্ভব না। ঠিক, বেশ, এটা গোটা দেশ জানে। এখন তাহলে সমস্যাটা কোথায়? এখন বর্তমানে সমস্যাটা কোথায়? আচ্ছা, মানে বর্তমানে আমরা কেন আম্বেদকরকে নিয়ে, আম্বেদকরের এই জিনিসগুলো তো আমাদের স্কুলের পাঠ্য বই আছে, আমরা পড়তে পারি, আমরা জানি আম্বেদকর কি করেছিলেন, কিভাবে হয়েছিল, কিন্তু যেটা জানে না মানুষ, আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন সেটা মানুষ জানে। এবং আম্বেদকর, আপনি যেটা বলছিলেন যে একা হাতে অন্যরা মিটিং এ আসেনি, ওকে, বিভিন্ন রকমের দ্বিমত ছিল, তারপরেও আম্বেদকরের যে কনস্টিটিউশন বা যে সংবিধান রচনা করেছিলেন সেটা সবাই গ্রহণ করেছিলেন, অ্যাকসেপ্টেড। কিন্তু আম্বেদকর এই গণপরিষদে যাবার জন্য আম্বেদকর কিভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল সেটাও কিন্তু অনেকেই জানে না। রাজনৈতিক ক্যারিয়ারটা ওনার অনেকেই জানে না। কিভাবে মত পার্থক্য ছিল তৎকালীন সময়ে কংগ্রেসের সাথে, তৎকালীন হিন্দু মহাসভার সাথে, তৎকালীন বামপন্থী মতাদর্শের সাথে, কোথায় কোথায় রাজনৈতিক ক্ল্যাশ ছিল সেটা কিন্তু অনেকেই জানে না। কিন্তু আমরা বর্তমান থেকে একটু পেছনে যাব। বর্তমানে যেটা, আমি আবারও আপনার কাছে আসি, সমীরবাবু অনেকক্ষণ বসে আছেন, আমি যেটা আসবো যে আপনাদের বক্তব্যটা, আপনারা এই যে বিক্ষোভ এখন করছেন সেটা কোন জায়গায়, মানে অমিত শাহের বক্তব্য নিয়ে আপনারা করছেন, কিন্তু আপনাদের বক্তব্য কি, আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থানটা হচ্ছে, আম্বেদকর এই যে সংবিধানটা রচনা করেছেন, আমরা বলছি না যে এটাই মানে এই সংবিধানে আমাদের সমস্ত সমস্যার সমাধান তিনি করে দিয়ে গেছেন। একদম পরিবর্তন হতেই পারে, পরিবর্তন হবে এবং হতে বাধ্য, কিন্তু এখন পর্যন্ত যেটুকু আমাদের দিয়েছেন, এই দেশকে যেটুকু দিয়েছেন, যে ডেমোক্রেটিক রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক দুটো কথা আছে। প্রথমত ডেমোক্রেটিক, তারপরে রিপাবলিক। ডেমোক্রেটিক মিনস ডেমোক্রেটিক গণতান্ত্রিক, আমাদের গণতান্ত্রিক ভাবে যা কিছু সিদ্ধান্ত হয় সবটাই গণতান্ত্রিক ভাবে হবে, নির্বাচনটা গণতান্ত্রিক ভাবে হবে। রিপাবলিকান মিনস প্রজাতন্ত্র, যারাই আমার সরকারে আসুক, যা আইনে পাশ হবে সেটা ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য হবে, এটা পার্টিকুলার কোনো দল বা মতের জন্য হবে না। দিস ইজ কল্ড রিপাবলিক। এবং জনগণই হচ্ছে সেই ক্ষমতার উৎস, জনগণের ভোটেই এই সরকারটা নির্বাচিত হবে। সুতরাং এবং এর পদ্ধতিটা হবে ওয়ান সিঙ্গল ট্রান্সফারেবল ভোট এবং ডেমোক্রেটিক। এই জন্য আমরা আমাদের প্রিয়াম্বলের মধ্যে বলছি যে ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক। রিপাবলিক যে কথাটা সেটা আমি দেখছি যে আমরা অনেক রাজনৈতিক দলই রিপাবলিক কথাটাকে আমরা মনে হয় প্রায় ভুলে গেছি, বিশেষ বিভিন্ন ইস্যুতে আমরা যে বিষয়গুলো দেখি। আচ্ছা, তো আম্বেদকরের সঙ্গে এখন যে মূল যে দ্বন্দ্বটা হচ্ছে যে প্রথম থেকে বিশ্ব হিন্দু পরিষদ আর সেই RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, 1925 সালে যখন তারা তৈরি হলেন, তখন
তাদের মধ্যে একমাত্র ছিল হিন্দুত্ব। হিন্দুত্ব ছাড়া অন্য কোনো রকম চিন্তাই ছিল না। এই হিন্দুত্ব করতে গিয়ে তারা মুসলমান বিদ্বেষ তৈরি করে, এবং বিশেষ করে হিন্দুত্ব মানে হচ্ছে সেই মনোবাদ, ব্রাহ্মণ্যবাদ, মনোবাদ, এবং মনোবাদের ভিত্তি হচ্ছে সেই সবচেয়ে বেশি দলিতরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এইসব যা আজকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে মনোবাদের রেজাল্ট। তো স্বাভাবিকভাবে আম্বেদকর এর পক্ষে ছিলেন না, এর বিপক্ষে ছিলেন আরএসএস এর সমস্ত মতামতের, এবং এই জন্য আরএসএস নানাভাবেই আম্বেদকরকে তখনও আক্রমণ করছে। এবং এই যে আম্বেদকরের প্রতি বিরোধিতা, যেটি হিন্দুত্ব প্রতিষ্ঠার যে এই যে, যেমন ধরুন তারা আইন প্রণয়ন করছে, সেখানে কি লিখছে? সংহিতা। কেন সংহিতা হবে? আইন মানে কি? সংহিতা মানে কি? সংকলন। সংকলন মানে যা স্বাভাবিকভাবে আমরা খুঁজে পাই সেগুলিকে সংকলন করা। আইন মানে কি? প্রণয়ন। তাহলে সংহিতা এবং সংকলন তো এক জিনিস না, সংহিতা এবং প্রণয়ন তো এক জিনিস না। সুতরাং তারা তো মূল জিনিস আজকে আমাদের আইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা কি করে ঢুকালো? তো এর থেকে বোঝা যায় যে ওই যে মনোসংহিতা, মনোসংহিতার এই যে জাতভেদ, বর্ণভেদ, চতুর্বর্ণ ব্যবস্থা, যে ব্যবস্থা, যার প্রতি অনেকেই তখনও একই ছিল, এখনো আছে, এবং এর মধ্যে বিজেপি হচ্ছে সবচেয়ে বেশি মানে এই বর্ণবাদী ব্যবস্থার ধারক এবং বাহক। এই ব্যবস্থাটাকে তারা টিকিয়ে রাখতে চান। এই জন্য তারা বরাবরই আম্বেদকরের বিরুদ্ধে ছিলেন, এবং এখনো তারা গাতে হোক অজ্ঞাতে হোক আম্বেদকরকে তারা সহ্য করতে পারেন না। কারণ আম্বেদকরের দ্বারা নির্মিত সংবিধান মানেই সেখানে আম্বেদকরের নির্মিত সংবিধানটাকে তারা টলারেট করতে পারেন না। এটাকে তারা চান যেটুকু দিয়েছে মানুষকে গণতান্ত্রিক অধিকার, এটাকে শেষ করতে হবে, সম্পূর্ণ একদলীয় গণতান্ত্রিক শাসন এখানে প্রতিষ্ঠা করতে হবে। এখানটাই হচ্ছে আমাদের বিরোধ, যে না একদলীয় স্বৈরাচারী শাসন না, ওয়ান নেশন ওয়ান ভোট না। আমরা চাই যে আমাদের ভারতবর্ষটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে দিয়ে ঐক্য, কাজে আমাদের বৈচিত্র্য বজায় থাকতে হবে, আমাদের স্টেট থাকতে হবে, আমাদের সেন্ট্রাল থাকতে হবে। আমরা জানি ঠিক 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 ওকে, আমি আসবো আপনার কাছে। আমরা একদলীয় স্বৈরশাসন চাই না, যেটা বিজেপির লক্ষ্য। আমরা এই জায়গাটাতে আম্বেদকরের যে সংবিধান, ঠিক আছে নকুলবাবু, আমরা বুঝতে পেরেছি আপনি অনেকটাই বলেছেন, কিন্তু বর্তমানে কোন জায়গাটাতে বিরোধটা এবং অমিত শাহর বক্তব্য ধরে এই যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্কের আসল মূল ভিতটা আপনি শেষ বেলায় এসে যেটা বললেন, সেটা সেই জায়গাটাতে সমীরবাবু আপনি শুনলেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতিক্রিয়া আমি অবশ্যই জানবো এই বিষয়ে, এবং যে অভিযোগগুলো করছিলেন নকুলবাবু, সেগুলো আপনারা কতটা মানেন। বিশেষ করে আম্বেদকরের, আমি ওই পার্টটা ছেড়ে দিলাম, সংবিধান রচনার যে পার্টটা, সেটা গোটা দেশ একমত যে সংবিধান রচনা করেছিলেন, এবং যে সংবিধান উনি রচনা করেছিলেন, কনস্টিটিউশন, যেটা ভারতবর্ষ সেই সময় গৃহীত হয়েছিল, এবং আজও সেটাই সংবিধান আমাদের। এরপর যে কথাগুলো উনি বলছিলেন, সেটা আপনারা কতটা একমত? নমস্কার ভ্যানগার্ড কর্তৃপক্ষকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকেও ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা নমস্কার জানাই, এবং আমার সঙ্গে আমার শ্রদ্ধেয় দাদা যিনি আছেন ওনাকেও আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম জানাই। দেখুন, আজকে আমরা এখানে আমন্ত্রিত হয়ে এসেছি স্টুডিওতে। ডক্টর বি আর আম্বেদকরকে কারা সম্মান করেছে বেশি, কারা অসম্মান করেছে, সেই বিষয়টা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, এবং সেই বিষয়ে আমরা আজকে এখানে আমন্ত্রিত হয়ে আপনাদের সামনে, রাজ্যবাসীর সামনে কিছু বক্তব্য তুলে ধরার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। ধন্যবাদ জানাই ভ্যানগার্ড কর্তৃপক্ষকে। দেখুন, পার্লামেন্টে আমাদের দেশের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বাম দলগুলিও করছে, এবং আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে আম্বেদকর কে অপমান করা হয়েছে। তো দেখুন, পার্লামেন্টে এই বিষয়ে লোকসভা এবং রাজ্যসভাতে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ডক্টর বি আর আম্বেদকরের রচিত যে সংবিধান যে গৃহীত হয়েছে তার ৭৫তম বর্ষকে কেন্দ্র করে এখানে আলোচনা হয়েছে, মূল্যাঙ্কন হয়েছে, মূল্যায়ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল যার যার রাজনৈতিক দলের নীতি আদর্শ অনুসারে কথা বলেছেন, বক্তব্য রেখেছেন। ব্যক্তি বিশেষ আলাদা আলাদা কথা বলেছেন। সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছিলেন। ওনার বক্তব্যের কোথাও
আমাদের যে ডক্টর বি আর আম্বেদকর জিকে অসম্মান করা হয়েছে তার কোথাও কোনো নিদর্শন নেই। অহেতুক মানুষকে, দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য শুধু রাজনৈতিক স্বার্থে এটাকে ইস্যু করা হয়েছে। দেখুন, সমস্ত কিছু আমাদের যা কিছু আমাদের আলোচনা হয়, কথা হয়, সবকিছু তথ্যভিত্তিক হতে লাগে। সত্য ঘটনাকে সামনে রেখে কথা বললে পরে এবং তথ্যভিত্তিক কথা হলে পরে, তাহলে আপনি যদি আমরা তথ্যের উপর ভিত্তি করে যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখব ভারতবর্ষে সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন কংগ্রেস দ্বারা ডক্টর বি আর আম্বেদকর। সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন আমাদের কংগ্রেস সরকার, দীর্ঘদিন আমাদের দেশ শাসন করেছে। এবং তৎসঙ্গে বামেরাও যে আমাদের শ্রদ্ধেয় আম্বেদকরজিকে অশ্রদ্ধা করেছে তার প্রমাণ রয়েছে। আমি একটু করে একটা করে আমি বলবো। তো তার আগে আমি বলে নিতে চাই যে এবার কংগ্রেস অসম্মান করেছে কি সম্মান করেছে, বামপন্থীরা সম্মান করছে কি অসম্মান করছে, ভারতীয় জনতা পার্টি অসম্মান করছে কি সম্মান করছে, সবটাই নির্ভর করবে তথ্যের উপরে, সত্য ঘটনার উপরে। আমরা যদি 1952 সালে যে আমাদের দেশের যখন প্রথম নির্বাচন হয়, সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ডক্টর বি আর আম্বেদকর যখন নেহেরু মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করলেন, ওনাকে হারানোর জন্য কংগ্রেস এহেন কাজ বাকি নেই যে করেননি। এবং তার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন বামপন্থীরাও। সেটা 1954 সালে যখন সেন্ট্রাল বোম্বেতে উনি দাঁড়ান, তখন আমাদের বামপন্থীদের যে ভূমিকা ছিল, এখানে আমি একটা শব্দ আর একটা লাইন আমি আপনাদের সামনে বলতে চাই রাজ্যবাসীর জ্ঞাতার্থে। সিপিআই ফাউন্ডিং মেম্বার শ্রীপদ অমৃত ডাঙ্গেজি উনি বলেছিলেন, he had said during 1952 elections in his voice call to the voters, he asked to spoil their ballots in the reserved constituency for central Bombay rather than vote for Dr. B.R. Ambedkar. ডক্টর আম্বেদকর সেদিন নির্বাচনে হেরেছিলেন, কিন্তু বামপন্থীরা জিতেননি। বামপন্থী নেতৃত্ব বলেছেন ডক্টর বি আর আম্বেদকর যাতে না জিততে পারে তার জন্য ব্যালট পেপার জন্য স্পয়েল করে দেওয়া হয়। আচ্ছা, সেই নির্দেশ দিয়েছিলেন কে? ডাঙ্গেজি। বামপন্থী নেতৃত্ব বলছি, সেদিন বলেছেন, তার রেকর্ড এখানে রয়েছে। আজকে বামপন্থীরা মায়াকান্না করছেন, রাজ্যে কনভেনশন করছেন, রাজ্যে সারা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করছেন। অন দি আদার হ্যান্ড আমি বলবো কংগ্রেসের তো দীর্ঘ তালিকা রয়েছে, আমি আপনাকে সবগুলি বলবো কিভাবে কিভাবে কংগ্রেস আম্বেদকরজিকে অপমান করেছেন, অসম্মান করেছেন, অশ্রদ্ধা করেছেন, তার ন্যায্য পাওনা, তার সম্মান থেকে তাকে বঞ্চিত করেছেন। তার সবগুলি আমি আপনাদের সামনে এখানে এনেছি, আমাকে যদি সময় দেন আমি বলবো। তার আগে আমি যেটা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে 2014 সালে, তারপর থেকে আজকে পর্যন্ত আমাদের দেশে মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আমাদের ডক্টর বি আর আম্বেদকরের জন্য কি কি করেছে সেটা আমাদের তো সবার, অনেকে আমরা হয়তো জানি, কেউ কেউ হয়তো আমরা জানিও না, জেনেও আমরা না জানার ভান করছি। আজকে দীর্ঘ বছর ধরে তারা দেশের শাসন ক্ষমতায় ছিলেন, আর ডক্টর বি আর আম্বেদকরের মতো শ্রদ্ধেয় ব্যক্তিকে যারা অশ্রদ্ধা করেছেন, অসম্মান করেছেন, তারা এখন ডক্টর বি আর আম্বেদকরের ছবি বুকে নিয়ে আপনার বিক্ষোভ প্রদর্শন করছেন। এর চাইতে হিপোক্রেসি বোধ আর কিছু হতে পারে না, এর চাইতে হিপোক্রেসি আর হতে পারে না। আজকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের আমলে আমাদের পঞ্চতীর্থ মোদীজি তৈরি করেছেন। ওনার কর্মভূমি, ওনার শিক্ষাভূমি, ওনার দীক্ষাভূমি, সর্বত্রকে উনি আজকে ভারত সরকার কি করেছে? স্মৃতিসৌধ তৈরি করেছে। কেন করেননি সেদিন কংগ্রেস দীর্ঘদিন দেশের শাসন ক্ষমতা থেকে? কেন করেননি? এই জবাবটা আজকে দিতে হবে। তো এটা এর চাইতে হিপোক্রেসি আর কি হতে পারে বলুন? এটা যেমন একটা বিষয়, আমাদের এই বি আর আম্বেদকরকে নিয়ে আমাদের দেশের মানুষ যেভাবে আজকে সামনে জানতে পারছে যে দেশের মানুষ প্রকৃত অর্থে তার যে কন্ট্রিবিউশন, আমাদের দেশের সংবিধান রচনা থেকে শুরু করে, উনি অত্যন্ত মেধাবী লোক ছিলেন। ওনার প্রচন্ড সব দিকে উনি যে সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন, ওনাকে অনেক বেশি দায়িত্ব ওনাকে দেওয়া যেত, কিন্তু সেটা দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে কনস্পাইরেসি করে ওনাকে উনি বললেন যে আরএসএস এসব বললেন, আম্বেদকর বিরোধী বলেন। আমরা বলতে চাই, আমি এসব বলতে হবে না, তথ্যভিত্তিক কথা বলতে হবে। আমি বলতে চাই যে বামপন্থীরা হচ্ছে প্রকৃত অর্থে আম্বেদকর বিরোধী,
কংগ্রেস হচ্ছে প্রকৃত অর্থে আম্বেদকর বিরোধী। তার যথেষ্ট প্রমাণ আমি এখানে নিয়ে এসেছি। এগুলি আমাদের তৈরি করা না, ভারতীয় জনতা পার্টি কোনো তৈরি করা বিষয় নয়, এগুলি রয়েছে। ডক্টর বি আর আম্বেদকর কি বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর বলেছেন রিগার্ডিং কমিউনিজম, কি বলেছেন? আই ডু নট বিলিভ ইন কমিউনিজম। ডক্টর আম্বেদকর বলেছেন, কোথায় বলেছেন? BAWS ভলিউম 17 পার্ট 1 পেজ নাম্বার 406। আচ্ছা, আজকে এই আম্বেদকরজিকে নিয়ে এখানে যে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে রাজনীতিটা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কি এইম আছে? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এইমটা কি? তারা তো সংবিধান বিরোধী, তারা তো সংবিধান মানে না। The Communist Party of India, Marxist, is the revolutionary vanguard of the working class of India. শ্রমজীবী মানুষের ভ্যানগার্ড হিসেবে, অগ্রদূত হিসেবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কাজ করছে বৈপ্লবিক ভাবে। হ্যাঁ, its aim is socialism and communism through the establishment of state of dictatorship of the proletariat. কি করে এটা তাহলে পরে এখানে সংবিধান মানছেন কিভাবে? ওনারা কিভাবে দাবি করছেন যে আমরা সংবিধান মানছি? একটু নকুলবাবুর এই যে বক্তব্যটা, এটা 161 পেজে তো ওদের আছে কমিউনিস্ট পার্টির। নকুলবাবু কিভাবে তাহলে আমি শেষ করছি। তারপরে in all its activities the party is guided by the philosophy and principles of Marxism and Leninism, which shows to the toiling masses the correct way to the ending of exploitation of men by men, their complete emancipation. The party keeps high the banner of proletarian internationalism. তো এখানে কি অর্থ দ্বারা আমাদের ভারতীয় সংবিধানকে মানার কোন রাস্তা আছে এখানে? নকুলবাবু, এটাতে এখানে আপনার কি প্রতিক্রিয়া? ভারতীয় সংবিধান বলে বলে চিৎকার করছেন, ভারতীয় সংবিধানকে মানছেন? আসবো আমি সময়বাবু আপনার কাছে আসবো। আপনি দুটো জায়গায় বক্তব্য রেখে আমি তার সঙ্গে একটু দাদা বলার আগে আমি বলি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মার্কস লেনিনকে অশ্রদ্ধা করছি না। আমি বলতে চাইছি মার্কস লেনিন আমাদের দেশের সন্তান নন, আমাদের দেশের প্রতি তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। ওনারা ওনাদের নিজ দেশে মানে মার্কসিজম প্রতিষ্ঠা করুন, কোনো সমস্যা নেই, তাতে কোনো আপত্তি, কারোরই দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের দেশে তাদের কি কন্ট্রিবিউশন রয়েছে? আমাদের দেশের সংবিধানকে উপেক্ষা করে আন্তর্জাতিক বিদেশি নীতিকে এখানে প্রাধান্য দিয়ে এখানে যারা বামপন্থীরা বড় বড় কথা বলছেন, সেটা দেশবাসী বর্জন করে চলেছেন। কারণ ভারতীয় জনতা পার্টি, মনে রাখবেন, জন্মলগ্ন থেকে যেসব এজেন্ডা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করছেন তার থেকে কিন্তু বিচ্যুত হননি। মানুষ সেগুলি গ্রহণ করছেন বলেই আজকে ভারতীয় জনতা পার্টি বি আর আম্বেদকরকে নিয়ে 3-3বার সরকার প্রতিষ্ঠা করেছে। বি আর আম্বেদকরকে নিয়ে বিতর্ক, বি আর আম্বেদকরকে কে মর্যাদা দিয়েছে, কে অপমান করেছে, সেটাই হচ্ছে মূল এজেন্ডা আমাদের। সমীরবাবু অনেকগুলো অভিযোগ করলেন। নকুলবাবু, আপনি আমি অভিযোগ, আমার ব্যক্তিগত অভিযোগ নয়, আমি অন দ্য বেসিস অফ রেকর্ডস, অন দ্য বেসিস অফ ডকুমেন্টস, সেটা মানেন কিনা? আপনি মানেন কিনা? আমি উনি যে বক্তব্যগুলি রাখছেন, এখানে আমার মনে হয় উনি রাজনৈতিক মত পার্থক্য অন্যদের সঙ্গে, এটা তো অপমান, মান অপমানের প্রশ্ন না। কারণ আম্বেদকর তার একটা নিজস্ব দর্শন আছে, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির তার একটা নিজস্ব দর্শন থাকে। সেই দর্শনের সঙ্গে যখন ক্ল্যাশ হচ্ছে, আপনি খুব বন্ধু মানুষ, তা আমার দর্শনের সঙ্গে যখন ক্ল্যাশ হচ্ছে, আমি আমার দর্শনের পক্ষে থাকছি, আপনি আপনার দর্শন নিয়ে থাকছেন। কাজে এগুলো তো সব মত পার্থক্যের বিষয় নিয়ে উনি যে উদাহরণগুলি তুললেন, কাজে এখানে তো মান অপমানের কোনো প্রশ্ন আসে না, কাকে অপমান করার প্রশ্ন আসে না। এটা হচ্ছে মত পার্থক্যগত ক্ল্যাশ বা পার্থক্য, এইগুলো এখানে তারা উনি উপস্থাপন করছেন। এখানে মান অপমানের কোনো প্রশ্নই আসতে পারে না। দ্বিতীয়ত কথা, উনি যেটা মার্ক্সবাদ সম্পর্কে বললেন, এটা তো আমার কাছে অদ্ভুত বলে মনে হলো। কারণ মার্ক্স কোথায় জন্মগ্রহণ করেছেন, কি করেছে, সেটা আমার দেখার তো ব্যাপার না। কারণ নিউটন যদি না আসতেন, নিউটন কি আবার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন? আইনস্টাইন কি আবার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন? বিশ্বের যারা সেরা বৈজ্ঞানিক তারা কি সবাই আমার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন? তাহলে বিদেশের যারা সেরা বৈজ্ঞানিক, তাদের যে বিজ্ঞান, তার ফসল আজকে সারা বিশ্ব ভোগ করছে। তো মার্ক্সের একটা থিঙ্কিং, একটা চিন্তা, সেই চিন্তার মধ্যে যদি সত্যি থাকে, আর সেই সত্যটা যদি সারা বিশ্বকে আলোকিত করে এবং যেটা দেখিয়ে দিয়েছে, সে আলোকে যদি সারা বিশ্ব আলোকিত হয়, আমার ভারতবর্ষটা আলোকিত হতে বাধাটা কোথায়? তাহলে এখানে আপত্তি থাকার কারণটা কি? আমি তো এটা বুঝি না। কাজে আমার কথা হচ্ছে যে বিজ্ঞানটাকে মানা উচিত, মানে যুক্তিটাকে মানা উচিত, মানে মানে
ব্যক্তিটাকে নয়, যুক্তিটাকে মানা উচিত। যুক্তিটাকে মানা উচিত, তথ্যটাকে মানা উচিত। কোনো গুরামি নাই, কোনো মানে ডগমেন্সি নয়। কাজে উনি যে বক্তব্যটা রাখছেন এটা অত্যন্ত গুরামিপূর্ণ বক্তব্য, যে উনি যে এই দেশে জন্মগ্রহণ করছেন না বলে এই দেশের ওকে, ঠিক আছে, সেটা মার্ক্সবাদ নিয়ে এটা হচ্ছে একদম শিশুসুলভ বক্তব্য, যে বক্তব্যটার কোনো অর্থই হয় না, যে আমার দেশে না জন্মগ্রহণ করলে আমার দেশের কোনো কল্যাণই করতে পারবে না। আমার দেশকে যারা কল্যাণ করেছে, আমার দেশের লোক নিশ্চয়ই করেছে, অনেক বিদেশি লোক আজকে কল্যাণ করে। ওকে, আমার দেশ আর তোমার দেশ নেই। আমরা এখানে আমরা আমাদের এজেন্ডা আজকে আম্বেদকর ইলেকট্রনিক কে আবিষ্কার করেছে? আমরা তো সবাই ইলেকট্রনিক বুক, বিজেপি কি ইলেকট্রনিক? আমরা শুধু আম্বেদকর যেমন এখনো বলছি ওই লাঙ্গল দিয়ে সেই ডেকে নিয়ে ওনারা স্বর্গে গিয়েছিল, ওনারাও ডেকে নিয়ে স্বর্গে যাবেন, এই সমস্ত শেখানো হচ্ছে। এই সমস্ত মানে কুসংস্কার, অন্ধতা, এইগুলো শেখানো হচ্ছে একমাত্র কাজ। মন্দির বানাও, মসজিদ বানাও, এটা বিজেপির কোনো বক্তব্য নয়, বিজেপির কোনো বক্তব্য নয়। না, আমরা এজেন্ডা থেকে সরে যাচ্ছি। শিক্ষা, চাকরি, রাজনীতি, অর্থনীতি, এইসব যাতে মানুষের মাদারটায় আনতে পারে, এইটা মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিজেপির একমাত্র প্ল্যান হচ্ছে বিভ্রান্তকারী প্ল্যান, যে প্ল্যানগুলিকে আমরা কোনো অবস্থায় আমরা আম্বেদকর আমাদের ইস্যু ছিল এই প্ল্যানের, এই প্ল্যানটাই, এটাই হলো প্ল্যান। এই প্ল্যানের জন্যই ওরা সংবিধানকে মানে না। সংবিধানকে মানলে পরে এই প্ল্যানগুলো করতে পারে। আপনি বলুন তো দেখি, আমার ভারতবর্ষের সংবিধানকে যদি আমি মানি, হু ইজ দি কাস্টোডিয়ান অফ ইন্ডিয়া? রাষ্ট্রপতি। হু ইজ দি রিয়েল অথরিটি অফ দি? না, এখানে তো এখন ওনার বক্তব্য অনুযায়ী তো যেখানে লেখা আছে আপনাদের সংবিধানে, আপনাদের লেখা আছে সেখানে তো বলছে আপনি হয়তো আপনি দাদা আপনার বয়স বেশি, দিস ইজ স্টাইলিশ বক্তব্য, এটার কোনো অর্থ নাই, অর্থহীন বক্তব্য, আপনি বলতে পারেন শিশুসুলভ বক্তব্য। কারণ বিদেশে জন্মালে আমার দেশে না, সেটা নয়, সেটা এরকম বলছি না, সেটা নয়, সংবিধান করবেন না। ঠিক আছে, ডিক্টেটরশিপ অফ দি প্রোলেটারিয়েট আমি আসছি। কেন ডিক্টেটরশিপ অফ দি প্রোলেটারিয়েট? এটাই হচ্ছে কথা। আপনারা গণতন্ত্র মানেন না। আমরা ধীরভাবে সংবিধানকে আপনারা উপেক্ষা করছেন। আমাদের একটা পলিসি, আমরা সংবিধানকে, এটার সঙ্গে সংবিধানের কোনো সম্পর্ক নাই, এটার সঙ্গে সংবিধানের কোনো সম্পর্ক নাই। আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টিরা সংবিধান মানে বলেই তো এই পার্টিটাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। যদি সংবিধান না মানতো তো এটা রেজিস্ট্রেশনই দিত না। কাজে আনটিল এন্ড আনলেস দিস কনস্টিটিউশন ইজ এক্সিস্ট, আমরা তো এই কনস্টিটিউশন মেনেই চলছি। তাহলে এখানে কি মানে সংসদীয় রাজনীতির জন্য কিছুটা আদর্শ থেকে আদর্শচ্যুত হতে হচ্ছে, যেটা বিশেষজ্ঞরা বলেন বারবার? আমরা সংসদীয় পথ ব্যবহার করছি, সংসদ বহির্ভূত পথ আমরা ব্যবহার করছি, আমরা জনগণের মধ্যে লড়াই সংগ্রামও করছি, আবার সংসদীয় গণতন্ত্রের পথ আমরা ব্যবহার করছি। কেন? কারণ সংসদীয় গণতন্ত্রের পথে জনগণ এখনো আকৃষ্ট, তারা মনে করে এই পথের মধ্যে দিয়ে বিজেপি গত কয়েক বছরের রাজত্বে সংসদীয় গণতন্ত্রের অবস্থান আজকে কোথায়? এই ত্রিপুরা রাজ্যে মানুষ ভোট দিতে পারে বলেন? আপনি যেটা বললেন যে আরএসএস তখন বিরোধিতা করেছিল, এবং যখন সমীরবাবু বলছেন যে বামপন্থী বিরোধিতা ছিল, বামফ্রন্ট বিরোধিতা করেছিল, এবং উনি একটা তথ্য বলছিলেন যে কোনো কমরেড অমৃত ডাঙ্গে যে কথাগুলো বলেছেন, তখন আপনি বললেন যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। এটা যদি রাজনৈতিক মত পার্থক্য থাকে, তাহলে হিন্দু মহাসভার সঙ্গে বা জনসংঘের সঙ্গে বা আরএসএস এর সঙ্গে যদি আম্বেদকরের তৎকালীন সময় জীবদ্দশায় যদি কোনো ধরনের মত পার্থক্য থাকে বা বিরোধিতা থাকে, তাহলে সেটাও তো রাজনৈতিক মত পার্থক্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ইতিহাস কেন উঠে আসছে? আমাদের প্রশ্ন সেখানে, মানে আম্বেদকর, হ্যাঁ, আমাদের প্রশ্নটা সেখানে যে আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেখানে আপনাদের কোন জায়গায় সমস্যা হয়েছে, এবং সেই জায়গাটাতে সংবিধান, আপনি যেটা বলছিলেন যে সংবিধান পাল্টে দেওয়ার জন্য বিজেপি চাইছে, এবং তখন থেকে তাদের পূর্বসূরীরাও চাইছে, যেটা কংগ্রেসের বক্তব্য, এবং কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বলে গেছেন স্টুডিওতে বসে যে এই মন্তব্যটা বেফাঁস মন্তব্য নয়, এই মন্তব্যটা ভেবে চিন্তে মন্তব্য করা হয়েছে। আপনারাও কি একই জিনিস ভাবেন? এখন অবস্থানটা কি, আপনাদের বিতর্কটা কোন জায়গায়? ভারতবর্ষের বর্তমান বিতর্কটাই হচ্ছে এই সংবিধানটাকে আমরা মানি, আর একজন আমরা সংবিধানটাকে মানি না। তো আম্বেদকর মানে সংবিধান, তো আম্বেদকরকে মানি, আম্বেদকরকে মানি না। সুতরাং এটা অমিত শাহের যে বক্তব্যটা, এটা মুখ পুষকে কোনো কথা বেরিয়ে আসা না, এটা হচ্ছে ক্যালকুলেটেডলি মানে আম্বেদকরকে ডিফাই করা, সেই সংবিধানকে ডিফাই করা। কাজে ভারতবর্ষের সংবিধান, আম্বেদকরের নির্মিত সংবিধানটা আমি মানি না, এটা হচ্ছে এগেইনস্ট দি হিন্দুইজম, এগেইনস্ট দি
মানে বিজেপি। সুতরাং আমরা এই হিন্দুত্বের বিরুদ্ধে কোনো ইয়ে মানি না, এটা হচ্ছে, এবং সেকুলারিজম নিয়ে তারা সবচেয়ে বেশি মানে ইয়ে। সুতরাং তারা এই সংবিধানকে মানেন না। সুতরাং এই সংবিধানের প্রতি তাদের এতটা ঘৃণা, এতটা ইয়ে। কিন্তু আম্বেদকরের সংবিধানে কি সেকুলারিজম কথাটা ছিল? আম্বেদকরের সংবিধানে সেকুলারিজম কথাটা ছিল না, কিন্তু পরবর্তী সময় অ্যামেন্ডমেন্ট করে সেখানে সেকুলারিজম। তাহলে সেখানে তো আম্বেদকর তো ছিল না। আম্বেদকর যদি চাইতেন তাহলে প্রথমে ধর্মনিরপেক্ষতা লিখতে পারতেন, হয়তো লেখেননি তখন। না, কিন্তু একটা জিনিস আছে, জাস্টিস এন্ড ইকুয়ালিটি ফর অল, এই কথা কিন্তু আম্বেদকরের সংবিধানে আছে, এবং আমাদের প্রিয়াম্বল টু দি কনস্টিটিউশন সেখানে এইসব কথা। আমি একটা আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে, আমি দিচ্ছি আমি সময় দিচ্ছি। আম্বেদকরের কনস্টিটিউশনের মধ্যে সোশ্যালিজম কথাটাও কিন্তু আছে। আচ্ছা, সোশ্যালিজম কথাটাও কিন্তু আছে। এবং আম্বেদকর এটাও বলছিলেন যে আমরা এমন একটি কনস্টিটিউশন আমরা তৈরি করছি সমাজ ব্যবস্থার মধ্যে, যে আমরা সবার একটা করে ভোটের অধিকার দিচ্ছি, সবার ভোটের সমান। আর রাজনীতি ক্ষেত্রে আমরা ইকুয়ালিটি করছি, সমতা করছি। আর অর্থনীতি ক্ষেত্রে আমাদের মধ্যে গ্যাপ অফ ডিফারেন্স, একদিকে গাছতলা আর একদিকে 21 তলা। সুতরাং এই ব্যবধান যদি আমরা অতি দ্রুত মানে সমাধান না করতে পারি, তাহলে এই সংবিধান একদিন ভারতবর্ষের মানুষ মানবে না। এই কথা তিনি ওয়ার্নিং দিয়েছিলেন। আজকে কি দেখছি আমরা? আজকে ভারতবর্ষটাকেই প্রায় বিক্রি করে দেওয়া হচ্ছে। ওকে, আমরা আবার এজেন্ডা থেকে সরছি। আমি আসছি নকলবাবু, আমি আসছি। স্বভাবসিদ্ধ নকলবাবু, আমি আসছি। নকলবাবু, আমি আসছি। মোদ্দা কথা আপনাদের বক্তব্য, বুর্জুয়াদের যে ঘৃণা, সেই বড় লোকদের যে ঘৃণা, আপনাদের বক্তব্য বিজেপি সংবিধান মানছে না, বিজেপি সংবিধান পাল্টে ফেলতে চাইছে। খুব ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে দাদার কাছ থেকে আশা করছি না। না, ওকে, আমরা শুনে নেই, আমরা সমীরবাবুর কথা শুনবো। সমীরবাবুর কথা শুনবো। সমীরবাবু, আমি প্রথমেই বলি, দাদা এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আমার যথেষ্ট অনুভবী ব্যক্তিত্ব, এবং রাজ্য রাজনীতি, রাজ্য বিধানসভার উনি একজন সম্মানিত সদস্য ছিলেন। উনি আমাদের প্রসঙ্গ থেকে সরে যাবেন সেটা ওনার কাছ থেকে আশা করি না। আমরা এখানে উনি যে কথাগুলো বলছেন আমাদের এজেন্ডার কথা, আমাদের সংবিধান এবং বি আর আম্বেদকর। আমি বলি, দেখুন, ডক্টর বি আর আম্বেদকর আমাদের নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, আমরা সবাই জানি। পদত্যাগ করতে ওনাকে বাধ্য করা হয়েছিল। উনি কি চেয়েছিলেন? উনি চেয়েছিলেন প্রগতিশীল হিন্দু কোড বিল সমর্থন করতে, কিন্তু নেহেরু সেটা করেননি। আজকে প্রগতিশীল সেই কোডের তো বিরোধিতা শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি আপনাকে বলছি, এটা যদি তখন যদি আমাদের এটাও ঠিক যে আমাদের ডক্টর বি আর আম্বেদকর দেশভাগকে সমর্থন করেননি, এবং উনি বলেছিলেন যদি সত্যিকার অর্থে দেশভাগ করতেই হয় তাহলে এক্সচেঞ্জ অফ পপুলেশন জানি হয়, কিন্তু সেটা কি হলো? যে কারণে দেশভাগ হয়েছিল, সেই কারণে আজকে যে কান্ট্রি ডিভাইডেড অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, এটা কে না জানে? সবাই জানে। তারপরে কি হলো? আমরা কি দেখলাম যে যেখানে আমাদের পাকিস্তানে 21% আমাদের হিন্দু ছিল, আমাদের দেশে এখন পাকিস্তানে 1.5% হিন্দুও নেই। পার্শ্ববর্তী বাংলাদেশে আজকে অবস্থা কি হচ্ছে আমরা সবাই জানি। বাংলাদেশের জন্য আমাদের এই বামপন্থী দাদারাও রাস্তাঘাটে মিছিল করছেন। হিন্দুদের কি অবস্থা হচ্ছে এখানে? এক্সচেঞ্জ অফ পপুলেশনের ব্যাপারটা যদি তখন যদি নেহরু গভর্নমেন্ট, কংগ্রেস সরকার যদি মানতো, বামপন্থীরাও যদি সেটা সমর্থন করত, তাহলে আজকে এই অবস্থা দাঁড়ায় না, বাংলাদেশের এই পরিস্থিতি হয় না। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ীটাকে, এক্সচেঞ্জ অফ পপুলেশনটাকে কথা কেন? তাহলে ডক্টর বি আর আম্বেদকরকে অসম্মানটা কে করেছে? ঠিক আছে, অসম্মানটা কে করেছে? আপনাদের কথা আমি জানতে চাই দাদার কাছ থেকে যে অসম্মানটা কে করেছে। আপনাদের কথা অনুযায়ী, সমীরবাবু, আপনাদের কথা অনুযায়ী বামফ্রন্ট বা বাম দলেরা বা কংগ্রেস অসম্মান করেছে বি আর আম্বেদকরকে, কিন্তু আমার কথা না, আমি তথ্য বলছি, আমি বারবার গুলাবেন না, আমি গুলাবেন না। নকুলবাবু যে কথাটা বলছেন যে সংবিধান মানতে চাইছেন না বা চাইছে না বিজেপি এই মুহূর্তে, এবং সংবিধানকে পাল্টে ফেলার যে ইচ্ছে বিজেপির আছে বা জনসংঘের ছিল বা হিন্দু মহাসভার ছিল বা তৎকালীন সময় আরএসএস এর আছে, তার জন্যই এই প্রয়াস। এটা কোনো মুখ ফসকে কোনো বেরিয়ে যাওয়া কোনো কথা নয়, সেটা অনেক দিনের কোনো একটা ফসল। আমি কিছু বলবো? হ্যাঁ, এবার আমি বলছি যে দেখুন, উনি বলছেন না সংবিধান পাল্টে দিচ্ছে, উনি বলছেন একই সুরে কংগ্রেসও বলছে। আমরা একটা বিষয় আপনাদের সামনে রাখতে চাই, রাজ্যবাসী শুনছেন, আপনাদের একদম যারা দর্শকরা দেখছেন। নেহেরুজি তার যত বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সময়ে দেশের সংবিধানকে উনি 11 বার পরিবর্তন করেছেন। ইন্দিরা গান্ধী করেছেন 31 বার, রাজীব গান্ধী করেছেন 16 বার। করেছেন কিনা স্বীকার করেন তো? করেছে তো। কেন করেছে? মানে 77টি পরিবর্তন হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি এবং আজকে ভারতীয় জনতা পার্টি যখন ভারতের
আমাদের দেশের ভূখণ্ডকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সংবিধানের যে ব্যবস্থা রাখা হয়েছিল সেই ব্যবস্থার যখন অবলুপ্তি ঘটিয়েছে তখন সেটারও বিরোধিতা করছে, বামপন্থীরাও করছে, কংগ্রেসীরাও করছে। আজকে 370 দ্বারা উঠিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি তার জন্মলগ্ন থেকে সেটা ঘোষিত নীতি, তার দেশবাসী সেটা গ্রহণ করেছে, দেশবাসী অপেক্ষায় ছিল, দেশবাসী ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় বসিয়েছে, করেছে, তার কমিটমেন্ট রক্ষা করেছে, দেশবাসী এটা চাইছে। তো এটাকে বামপন্থীরা, কংগ্রেসীরা বিরোধিতা করছে। কেউ কেউ তো বলছে আবার যদি জম্মু কাশ্মীরে যদি আবার সরকার পরিবর্তন হয় তাহলে নিয়ে আসবে 370 আবার নিয়ে আসবে 35-এ। এগুলি পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুসারে পরিবর্তন হয়েছে। ভারতীয় জনতা পার্টি যা করেছে লুকিয়ে করেনি। ইমার্জেন্সি ইন্দিরা গান্ধী তার প্রধানমন্ত্রীত্বকালে কংগ্রেস পিরিয়ডে কতবার আমাদের গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত সরকারকে 356 লাগু করে ক্ষমতাচ্যুত করেছে। হিসাব আছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, আজকে 3টা টার্ম চলছে। কোন রাজ্যে আছে এরকম যে সংবিধানকে উপেক্ষা করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে অগ্রাহ্য করে 356 লাগু করার নজির রয়েছে? কোনো অবস্থায় সৃষ্টি হয়নি। কাজে কি করে অবস্থা সৃষ্টি হয়নি? কি বলছেন আপনি? অবস্থা সৃষ্টি হয়নি? আপনি একজন বৃদ্ধ নাগরিক, ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা হয়েছে, আপনি বলছেন দেশের রাজ্যপাল মণিপুরকে রক্ষা করতে পারছেন না কেন? আপনি মণিপুরকে রক্ষা করতে প্রধানমন্ত্রী যাচ্ছেন না কেন মণিপুর? জিজ্ঞেস করি আপনাকে। আমরা এজেন্ডা থেকে আমি বলছি সংবিধানের মধ্যে থাকুন না, আমরা এজেন্ডা থেকে এরপরে কথা বলা যাবে। ওকে, আমরা বলবো, আপনাকে অনুরোধ করবো আরেকদিন চলুন আমরা বসে। বাবু, আমরা শ্রীমতী গান্ধী 91 বার করেছেন আমাদের না, আমরা এজেন্ডা থেকে নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছেন। এজেন্ডা থেকে সরছি, আমরা এজেন্ডা থেকে সরছি। এখন কথা হচ্ছে সংবিধান বলে আজকে বুকে নিয়ে হাঁটছে সবাই। না, এখন দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। দেশবাসী দেখছে, কি বলছে, দেশবাসী দেখছে, দেশবাসী বুঝছে। এখন সমস্যাটা হচ্ছে বুঝতে পারছে না যারা দেশবাসী, যে আম্বেদকরকে আলটিমেট অপমানটা কেই বা করলো আর কারা বেশি মর্যাদা দিয়েছে। আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন, সংবিধানের রচয়িতা, এবং সেই জায়গায় যে সম্মান আম্বেদকরের সেটা দেশবাসীর কাছে আছে। কিন্তু রাজনৈতিক দল সেখানে কোথায় কারা অপমান করছে, বিজেপি সমর্থিত সরকার আম্বেদকরজিকে ভারতরত্ন উপাধি দিয়েছে। অকংগ্রেসী বিজেপি সমর্থিত অকংগ্রেসী সরকার তখন বামেরাও সমর্থন করেছে। বিজেপির অবদান ছিল। ভিপি সিং এর আমলে ভারতরত্ন পেয়েছে, তখন কংগ্রেস করেনি, কিন্তু কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস বিরোধী ছিল। কিন্তু বিজেপি এবং বামেরা তখন কিন্তু একে অপরের হাত ধরে কিন্তু আপনারা সমর্থন করেছিলেন ভিপি সিং এর সরকারকে। উনি ডিজার্ভ করতেন। ওকে, সেই এখন ভারতরত্নের কথা যদি আসে তাহলে প্রাপ্য দুজনেরই। বলুন দাদা, ডিজার্ভ করতেন কিনা, করলেন না কেন? ওকে, এখন প্রশ্ন আমি অসম্মানের কথা। আজকে চৈত্যভূমি থেকে শুরু করে যে পঞ্চতীর্থ, আমাদের এই যে ভারতীয় জনতা পার্টির সরকার মোদীজি নেতৃত্বাধীন, ওনার সম্মানার্থে ওনার লন্ডনেও করেছেন। তার জন্য আজকে যেখানে বলেছেন সমীরবাবু এটা বলেছেন এটা করেছে, বিজেপি আমলে হয়েছে। নকুলবাবু, আমার একটা প্রশ্ন আছে। আম্বেদকরকে যে গণপরিষদে পাঠানোর জন্য বাংলা একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল, এবং ইতিহাস কি বলছে সেখানে যোগেন মন্ডল একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল। তৎকালীন সময়ে কংগ্রেস বিরোধিতা করেছিল, সেটা সবাই জানে। বামেদের কি ভূমিকা ছিল গণপরিষদে পাঠানোর জন্য আম্বেদকরকে? বামেদের কি ভূমিকা ছিল? প্র্যাকটিক্যালি বাংলা থেকে যখন যায় তখন বাংলাতে আপনার নির্দল এবং কংগ্রেসের এমএলএ মিলে 11 জন শিডিউল কাস্ট এমএলএ ছিল, এবং এই ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল আমাদের শিডিউল কাস্ট ছাত্র সমাজ যারা আছে ওরা প্রত্যেক এমএলএর বাড়িতে গিয়ে ধর্ণা দিয়েছিল যে আম্বেদকরকে যদি তোমরা ভোট না দাও তাহলে আমরা না খেয়ে মরে যাব। এইভাবে তাদের প্রত্যেকের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছিল। তো যার জন্য আপনারা জানেন যে সেই অনুযায়ী ভোটের মধ্যে ভোট হলো, এবং জীবন মন্ডল বললো যে না, আমি যাবো না, আপনাকে যেতে হবে, আপনার যাওয়া অনেক দরকার। এই জন্য আম্বেদকর বলছিলেন যে আপনি মহাপ্রাণ। তারপর থেকেই মহাপ্রাণ জীবননাথ মন্ডল লেখা হয়, এবং এই কাজটা মূলত আমাদের ছাত্রদের ট্রেনিং হচ্ছে এখানে সবচেয়ে বেশি। কিন্তু বামেদের কোনো ভূমিকা ছিল না। বামেদের কোনো ভূমিকা ছিল বলে আমি জানি না। না, সেটা তথ্য না, আমি যে ঘটনাটা হচ্ছে আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। ওখানে গিয়েছেন, এবং পাঠানের মূলে এই ছাত্রদের ভূমিকাটা ছিল সবচেয়ে বেশি, এবং বিশেষ করে তখনকার সময়ে আমাদের শিডিউল কাস্ট এমএলএ যারা দলমত নির্বিশেষে আম্বেদকরের যেখানে 5টা ভোট পেলে সেই গণপরিষদের মেম্বার হতে পারে, তিনি 6টা ভোট পেয়েছিলেন।
ওকে, আম্বেদকরকে যে বামপন্থীরা অপমান করেছে এই বিষয়ে আমি দাদার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্যটা পেলাম না। যদি দাদা একটু দয়া করে, আমাদের রাজ্যবাসী শুনছে আমাদের কথা। আপনি অমৃত ডাঙ্গের কথা বলছেন, সেই ভোটে ব্যালট পেপার নষ্ট করার কথা বলা ওকে, সেই বক্তব্য কথা বলছেন। কেউ বলতেই পারে যে রাজনৈতিক এরকম বামপন্থীদের দৃষ্টিভঙ্গিটা কি ছিল তাহলে? না, এটা সম্মান অসম্মানকে বলা যাবে না, তাহলে এটা অসম্মান বলা যাবে। সমীর বাবু ভোট দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অসম্মান বলা যাবে না। সমীর বাবু, এটা অসম্মান হয়নি বলছেন, এটা মতনৈক্য। সমীর বাবু, হিন্দু মহাসভার হিন্দু কোড বিল বিরোধিতা করা কি আম্বেদকরের বিরোধিতা ছিল না? হিন্দু মহাসভার হিন্দু কোড বিলের যদি বিরোধিতা সেই সময় করে থাকে, তাহলে সেটা কি আম্বেদকরের বিরোধিতা ছিল না? শুনুন, আম্বেদকর আমাদের দেশের সংবিধান রচয়িতা। উনি আমাদের দেশকে আজকে দেখুন, এই যে একটু আগে আমি কথা বলছিলাম, আপনিও বলছিলেন যে সেকুলারিজমের কথা, কত রকমের ঘটনা আমাদের দেশে, এগুলি বললে কিন্তু আপনাদের নির্দিষ্ট সময় শেষ করা যাবে না। এই যে পৃথিবীতে কোনো কান্ট্রির, পৃথিবীতে কোন কান্ট্রির প্রিয়েম্বল চেঞ্জ হয়েছে শুনেছেন কি? আপনার কাছে সেই নিদর্শন আছে কি? প্রিয়েম্বল, কোন কনস্টিটিউশনের প্রিয়েম্বল অফ কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, পৃথিবীতে এমন কোন দেশের উদাহরণ আছে কি আপনাদের কাছে? ওকে, আমরা সেকুলারিজম নিয়ে নেই, আপনি বলুন নেই, নেই। ওকে ওকে, আমার অনুষ্ঠানের সময় পড়ে গেছে। এই যে নেই, এটা কেন করো? এই সেকুলারিজমকে ঢুকিয়ে তারপরে আমাদের দেশের এই রাজনৈতিক ভাবে কি আমরা দেখতে পাচ্ছি? প্রকৃতপক্ষে কি সেকুলারিজম বাস্তবায়িত হচ্ছে? তাহলে এখন বলেছিলেন যে আমি যদি আমার সংবিধান আমার যদি বাস্তবায়িত সঠিকভাবে না হয়, তাহলে আমি নিজেই পুড়িয়ে ফেলবো। বলছিলেন সংবিধান যদি খারাপও হয়, যদি ভালো লোকের হাতে তার থাকে, তাহলে তার ভালো সংবিধান ভালো হবে, দেশ ভালো চলবে, এই কথা বলেছে। তার আম্বেদকরের স্টেটমেন্ট থেকে আমি ওকে, আমরা আর তর্ক বিতর্কে আর নতুন কোনো প্রসঙ্গে যেতে পারবো না। তবে এই মুহূর্তে হিস্ট্রি ক্যান নট মেক দ্য হিস্ট্রি বলেছে একদম। আমরা অবশ্যই যেটা এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি আপনাদের দুজনেরই বক্তব্যে, আমরা যেটা উঠে এসেছে, আমাদের আজকে অবশ্যই এজেন্ডা ছিল যে আম্বেদকরকে কোন রাজনৈতিক দল যথাযোগ্য মর্যাদা দিয়েছে এবং কারা অপমান করেছে, সেটা বর্তমানে হোক বা অতীতে হোক, সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই তখনও ছিল, এখনো আছে। তবে মূল কথা, ইতিহাস কি বলছে সেটা অবশ্যই জানা প্রয়োজন, এবং তার জন্য নিউজ ভ্যানগার্ড কিন্তু এই বিষয়ে অনেকগুলো টকশো আগেও করেছে এবং আগামী দিনও আমরা আলোচনা করব, জানার জন্য, ভালো করে ব্যাপারটা বোঝার জন্য। আজকে উপস্থিত থাকার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নকুল বাবু, আপনাকেও ধন্যবাদ। সমীর বাবু, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতিতে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে গণতান্ত্রিক দেশে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। দেশ গড়ার লক্ষ্যে কিংবা দেশবাসীর উন্নয়নের স্বার্থে যে কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে আলোচনাকে হয়তো সকল অংশের জনগণ স্বাগত জানাবে, কিন্তু রাষ্ট্রনায়কদের নিয়ে এই ধরনের বিতর্ক করে সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটানো আজকের ভারতবাসী কতটা পছন্দ করছেন তা নিয়ে সন্দেহ আছে। দেশবাসী ভালো জানেন এবং বোঝেন কোনটা দেশের হিতের জন্য আর কোনটা রাজনীতির জন্য। তাই আগামী দিনে এই বিষয়ে অভিযোগ পাল্টা অভিযোগ কি রূপ নেয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।